না এটা। আর যে when প্যারাথাইরয়েড হরমোন passes to the kidney it has two effect, ঠিক আছে? খেয়াল করে দেখেন কিডনিতে প্যারাথাইরয়েড হরমোনের ইফেক্ট কয়টা ছিল? দুইটা ছিল। এক নাম্বার ছিল কি একটা এনজাইমকে সে অ্যাক্টিভেট করে, সেটা কি 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করে। দুই নাম্বার হচ্ছে কি প্যারাথাইরয়েড কি দিয়ে শুরু? পি। তাহলে কোন ডাক্টে কাজ করবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিসিটিতে, ঠিক আছে? ওই দুইটা কথা দেখেন, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইন দা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এন্ড ইনহিবিট ফসফেট রিঅ্যাবজর্পশন, ওটা যাক। এরপরে হচ্ছে স্টিমুলেট কিডনি সেলস টু হাইড্রোক্সিলেট ফার্দার দা 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, মানে ওই যে এনজাইম ওইটাকে অ্যাক্টিভেট করে ফার্দার বা সেকেন্ড যে হাইড্রোক্সিলেশন সেটা স্টিমুলেট করে আর কি। ওকে, এরপর হচ্ছে ফাংশনস অফ দ্য ক্যালসিটোনিন। তাহলে আমরা তিনটা জিনিসের কথা বলে আসছিলাম যে মেইনলি ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের ক্ষেত্রে কাজ করে। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, দুই নম্বর হচ্ছে ভিটামিন D3, আর একটা ছিল কে ক্যালসিটোনিন, যে কি করে? ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়াম মানে ব্লাডের যে ক্যালসিয়াম লেভেল সেটাকে কমায়। এই যে ক্যালসিটোনিন ডিরেক্টলি অ্যাক্টিভ অস্টিওক্লাস্ট, ডিক্রিজ বোন রিজর্পশন, ঠিক আছে, ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? মানে সে অ্যাক্টিভ যে অস্টিওক্লাস্ট ছিল, অ্যাক্টিভ অস্টিওক্লাস্টের কাজ কি? বোনসটাকে ডিস্ট্রাকশন করবে, ডিস্ট্রাকশন করে ক্যালসিয়ামটাকে ব্লাডে নিয়ে আসবে। সে অ্যাক্টিভ অস্টিওক্লাস্টটাকে সে কি করে দেবে? ইনঅ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? তাহলে বা অ্যাক্টিভ অস্টিওক্লাস্টের পরিমাণ সে কমাই দিবে, ইনঅ্যাক্টিভ করে দিল। তাহলে ইনঅ্যাক্টিভ যখন করে দিচ্ছে, বোনস থেকে তো আর ক্যালসিয়াম ব্লাডে আসতে পারছে না, তার মানে বোন রিজর্পশনটা তাহলে কি হয়ে যাবে? কমে যাবে, ব্লাডে ক্যালসিয়াম আসা কমে যাবে, তাহলে ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? ক্যালসিটোনিন কিডনিতে কি করছে? এই যে এক্সক্রিশনটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে প্যারাথাইরয়েড হরমোন যে কাজ করেছে তার উল্টা কাজটা কে করবে? এই ক্যালসিটোনিন করবে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করেছিল, এই এক্সক্রিশনটাকে বাড়িয়ে দিবে আর কি। যেটা বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য পড়া, সেটা হচ্ছে যে ক্যালসিটোনিন রিলিজ ইজ ট্রিগার্ড বাই এ নাম্বার অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন। সেটা কি কি? গ্যাস্ট্রিন, সিসিকে, সিক্রেটিন বা মানে এটা সিসিকে মানে কোলিসিস্টোকাইনিন আর কি, আর হচ্ছে গ্লুকাগন। এই চারটা হরমোন কি করে? আপনার ইন্টেস্টিনাল যে হরমোন এগুলা ক্যালসিটোনিনটাকে রিলিজ করে আর কি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট লাস্টের কথাটা, এটা একটু মনে রাখতে হবে, মাথায় রাখবেন এটা আর কি। আচ্ছা, এরপরে আপনাদের শীটে একটু খেয়াল করে দেখেন, শীটে যেটা আছে আর কি, যে পরে ভিটামিন ডি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, অলরেডি আমরা তো পড়ে ফেলেছি ভিটামিন ডি। আদার্স হরমোন এফেক্টিং ক্যালসিয়াম মেটাবলিজম, শুধু হেডলাইনটা পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে এখন প্রশ্ন আসবে যে শুরুতে আমরা যেটা বলেছি, ফলোইং হুইচ হরমোনস রেগুলেট ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস বা এফেক্টিং ক্যালসিয়াম মেটাবলিজম। তাহলে হরমোনস গুলো একরকম, আর যদি বলে ফলোইং হুইচ, তাহলে ভিটামিন ডিটাকেও এখানে দিয়ে দিতে হবে আর কি, ঠিক আছে? মানে জাস্ট খেয়াল রাখতে হবে যে ভিটামিন ডি এখানে যাবে কি, যে যখন হরমোন বলবে তখন কখনো ভিটামিন ডি আনসার হবে না, এটা ফলস হবে আর কি। ওকে, তাহলে এই ছিল আমাদের ক্যালসিয়াম নিয়ে কথাবার্তা আর কি। পরের যে চ্যাপ্টার আছে আপনাদের খেয়াল করে দেখেন আপনাদের শীটে, ক্যালসিফাইড টিস্যু, তারপরে হচ্ছে আপনার তারপরের চ্যাপ্টার হচ্ছে ডেন্টাল পাল্প, তারপরে আছে হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট, ঠিক আছে? এই যে তিনটা চ্যাপ্টার আমাদের টুথ স্ট্রাকচার নিয়ে কথাবার্তা এখানে। ক্যালসিফাইড টিস্যুর মধ্যে আছে এনামেল, ডেন্টাল, সিমেন্টাম, ঠিক আছে? তাহলে এনামেল, ডেন্টিন, সিমেন্টাম তিনটা চলে গেল, বাকি থাকলো সফট টিস্যুর মধ্যে ডেন্টাল পাল্প আর হচ্ছে আমাদের এদিকে পেরিওডন্টাল লিগামেন্ট। তো এই তিনটা জিনিস বেসিক্যালি আমাদের পড়তে হচ্ছে ওরাল অ্যানাটমিতে। যত যা পড়াশোনা প্রশ্ন ম্যাক্সিমাম সবই আসা হচ্ছে ওরাল অ্যানাটমি থেকে, এই জন্য ওরাল ফিজিওলজি থেকে আমরা পড়াশোনার বাল্কটাকে কমিয়ে দিচ্ছি আর কি। এই জন্য এটা এখানে আমরা পড়াই না বা পড়তেও বলি না আমরা। হয়তো এখানে ক্লাস টেস্ট যেটা হবে সেখানে হয়তো একটা দুইটা প্রশ্ন পেতে পারেন, বাট বেসিক্যালি ওরাল অ্যানাটমির যত প্রশ্ন হয় ম্যাক্সিমাম প্রশ্নই, সব ম্যাক্সিমাম বলতে কি যে সব প্রশ্নই আপনার কোথা থেকে আসে? ওরাল অ্যানাটমি। ওরাল অ্যানাটমিতে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ডিটেইলস পড়ানো হয়। যখন আপনি ওরাল অ্যানাটমির ক্লাসগুলো করে ফেলবেন, এনামেলের জন্য আলাদা চ্যাপ্টার, সিমেন্টাম, ডেন্টিন সবগুলোর জন্য আলাদা আলাদা চ্যাপ্টার এবং খুব ডিটেইলসে পড়ানো হবে, ওখানে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন আর কি। এখানে আমরা এই জন্য এটা স্কিপ করে যাই। এরপরে হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, আপনাদের যে চ্যাপ্টারটা একটু খেয়াল করে দেখেন এখানে, ডেন্টাল ইমপ্ল্যান্ট কয় ধরনের, এরকম একটা প্রশ্ন অনেক সময় আসে, ঠিক আছে? ইমপ্ল্যান্ট হচ্ছে আপনার বা যে রিইমপ্ল্যান্টেশন অফ অ্যাভালস টুথ, ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল কোনটা? এই যে অ্যাভালস টুথ থেকে আবার যে আপনি ইমপ্ল্যান্টেশন করে দিচ্ছেন, দিস ইজ বা রিইমপ্ল্যান্টেশন, দিস ইজ কল্ড ন্যাচারাল। আর আর্টিফিশিয়াল যেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট আমরা মোটামুটি প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা আমরা জানি ডেন্টাল ইমপ্ল্যান্ট। তো অ্যাভালস টুথের ম্যানেজমেন্ট আমরা এটা নর্মালি জানি। এখানে হচ্ছে ওই যে জাস্ট যেটা যে বেসিক্যালি এই টপিকটাও আপনার চলে যাবে হচ্ছে ওই যে আমাদের ওএমএস এর ভিতরে বা কনজারভেটিভ ডেন্টিস্ট্রির ভিতরে। এখানে জাস্ট একটু কথা যে অ্যাবাউট 30 মিনিটস এটা আমরা সার্ভাইভ করতে পারে দাঁতটা। ময়েস্ট সাস্টেনেবল মিডিয়া কি কি আছে, আমাদের স্যালাইভা আছে, তারপরে হচ্ছে কি বলে মিল্ক আছে, আরো কি কি একটা সলিউশনের নাম আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন এখান থেকে আর কি। ওকে, আর যে সো দ্য রিপ্ল্যান্টেড টুথ নন ভাইটাল হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে এন্ডিরোডিক্যালি ট্রিটেড করতে, এই কথাগুলো কিছু সিম্পল কথা বলা আছে আর কি, এটা এত বেশি আমাদের দরকার হয় না পড়া।
প্রস্থেটিক ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে জাস্ট একটা টার্ম একটু মনে রাখতে হয় আপনাকে, একটু খেয়াল করে দেখেন, অসিও ইন্টিগ্রেশন। ঠিক আছে, অসিও ইন্টিগ্রেশন জিনিসটা কি, আমাদের নন অ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল কোন অবজেক্টের গায়ে বোনস ফরমেশন হওয়াটাকে বলা হয় অসিও ইন্টিগ্রেশন। এই কথাটাই মনে রাখতে হবে যে অসিও ইন্টিগ্রেশন যত ভালো হবে তত আমাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট সাকসেসফুল হবে, অসিও ইন্টিগ্রেশন হবে না, ইমপ্ল্যান্ট সাকসেসফুল হবে না, এটা কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে, মোবাইল হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। আর অসিও ইন্টিগ্রেশন ক্যান বি অ্যাচিভড উইথ ইমপ্ল্যান্টস মেড অফ কি কি দিয়ে দেখেন, টাইটেনিয়াম, হ্যাঁ, জিরকোনিয়াম, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, সিরামিক ম্যাটেরিয়ালস অর হাইড্রোক্সি অ্যাপাটাইট কোটেড ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই চারটা জিনিসের কথা একটু মনে রাখবেন যে এই চারটা জিনিসের ক্ষেত্রে কি হয় আমাদের অসিও ইন্টিগ্রেশনটা হতে পারে। পরবর্তী যে চ্যাপ্টারটা, স্যালিভারি গ্ল্যান্ডস অ্যান্ড দেয়ার সিক্রেশনস, এটাও আপনার হচ্ছে আমরা জেনারেল অ্যানাটমিতে পড়ি, আমরা জেনারেল ফিজিওলজিতে পড়বো, আমরা ওরাল অ্যানাটমিতে পড়বো। তারপরে এখানে আছে কিছু জিনিস একটু ডিটেলস, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্যালসিয়াম মেটাবলিজমের চাইতেও এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, ইনফিনিটি টেস্টটা দিয়ে রাখেন। তো এখানে এটা পড়ার ক্ষেত্রে আপনাদের শীটের সাথে একটু কম মিলবে, শীটে একরকম করে সাজানো, লেকচারটা একটু আরেক রকম করে সাজানো আর কি। তো ফার্স্টে আপনারা চলে আসবেন 24 নাম্বার পেজে, কম্পোজিশন অফ দ্য স্যালাইভা। ঠিক আছে, কম্পোজিশন অফ দ্য স্যালাইভাতে একটু চলে আসেন, আমরা শুরুতে এটা দেখবো। তো ফার্স্টলি দেখেন, এই কম্পোজিশন অফ দ্য স্যালাইভা সেই ফার্স্ট ইয়ার থেকে আমরা পড়াশোনা শুরু করেছি আর কি, এখনো চলছে এবং চলতেই থাকবে, যতদিন আমরা চলতে থাকবো ততদিন এই স্যালাইভার পড়াশোনা চলতে থাকবে আর কি। তো কম্পোজিশন অফ স্যালাইভার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, ফার্স্টলি হচ্ছে আপনার আয়নিক কম্পোজিশন, যেটা ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট আয়ন, তারপর হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট যেটা আমরা বলি, HCO3 ওপরে, ফ্লোরাইড, তারপর হচ্ছে থায়োসায়ানেট। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে আর কি, যে আমাদের আয়নিক কম্পোজিশন। তো আয়নিক কম্পোজিশন ক্যালসিয়াম এন্ড ফসফেটের ক্ষেত্রে আপনাদের শীটে চলে যান 24 নাম্বার পেজে, দেখেন এখানে একটু করা আছে, কিছু কথা বলা আছে, ভিতরের একটু আমরা মার্ক করব জিনিসগুলা। 25 নাম্বার পেজে একদম শুরুর যে পয়েন্টটা খেয়াল করে দেখেন যে 50% অফ ক্যালসিয়াম ইন স্যালাইভা ইজ প্রেজেন্ট ইন আয়নিক ফর্ম, 40% কমপ্লেক্স অ্যান্ড উইথ আদার আয়ন্স অ্যান্ড অ্যাবাউট 10% বাউন্ড বাই স্যালিভারি প্রোটিন। খেয়াল করে দেখেন, আমরা ক্যালসিয়াম মেটাবলিজমে পড়লাম যে 50% কি থাকে, আয়োনাইজড থাকে বা অ্যাক্টিভ থাকে, 50% নন আয়োনাইজড বা ইনঅ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এখানে কিন্তু আর কমপ্লেক্স থাকে খুবই কম, এখানে কিন্তু জিনিসটা উল্টা। জিনিসটা কি হচ্ছে, এখানে আপনি খেয়াল করে দেখেন যে 50% হচ্ছে আয়নিক ফর্ম, মানে অ্যাক্টিভ হচ্ছে কত 50%, 40% কমপ্লেক্স ফর্মে থাকে, আর বাকি 10% থাকে হচ্ছে বাউন্ডেড উইথ স্যালিভারি প্রোটিন বা ইনঅ্যাক্টিভ ফর্ম। ঠিক আছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, একটু মার্ক করে রাখেন। ওকে, এরপরে একটু মার্ক করবেন যে 2-3টা পয়েন্ট পরে একটু খেয়াল করে দেখেন যে প্যারোটিড স্যালাইভা হ্যাজ অনলি অ্যাবাউট হাফ দ্য ক্যালসিয়াম কনসেন্ট্রেশন অফ সাবমেন্ডিবুলার স্যালাইভা। মানে সাবমেন্ডিবুলার স্যালাইভাতে যে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন থাকে, প্যারোটিডে তার অর্ধেক কনসেন্ট্রেশন থাকে আর কি। মানে সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডের যে স্যালাইভা, সাবমেন্ডিবুলার স্যালাইভা, সেটাতে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে, আর ওইটাতে যে পরিমাণ কনসেন্ট্রেশন থাকে তার অর্ধেক থাকে কোথায়, তার অর্ধেক থাকে হচ্ছে আমাদের এখানে আর কি, প্যারোটিড স্যালাইভাতে। ওকে, তারপরে একটু মার্ক করবেন যে লাস্টে থেকে 2 নম্বর পয়েন্টে যে ক্যালকুলাস ফরমেশন অন বাক্কাল সারফেস অফ দ্য আপার ফার্স্ট মোলার অ্যানাদার কমন সাইট। ঠিক আছে, ওকে, ইজ মোর ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। মানে এখানে একটু যেটা বলা আছে আর কি, যেহেতু ওই স্যালাইভার ক্ষেত্রে আর কি, তার আগের পয়েন্টে দেখেন যে হায়ার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, একটু আগে আমরা বললাম যে সাবমেন্ডিবুলার স্যালাইভা, এটা প্লাকে গিয়ে আমরা বেসিক্যালি পড়তাম। তারপর এখানে একটু মার্ক করে রাখেন যে যেটা হচ্ছে যে সাবমেন্ডিবুলার স্যালাইভাতে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং এটা আপনার হচ্ছে ডাক্ট ওপেন করে কোথায়, জাস্ট বিহাইন্ড দ্য সেন্ট্রাল ইনসিস, লোয়ার সেন্ট্রাল ইনসিসর। ঠিক আছে, এই জন্য এখানে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন এই বেশি থাকার কারণে এখানে কি হয়, আপনার এই লোয়ার সেন্ট্রাল ইনসিস বা লোয়ার অ্যান্টেরিয়র সেগমেন্টে ক্যালকুলাসের পরিমাণ বেশি হয়। কিন্তু একই কথা বলছে যে বাক্কাল সারফেস অফ দ্য আপার ফার্স্ট মোলার, এখানে হচ্ছে আপনার কমন সাইট ক্যালকুলাস হওয়ার ইজ মোর ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। ঠিক আছে, বেসিক্যালি সেকেন্ড অপোজিট টু দ্য সেকেন্ড মোলার ক্রাউনের এখানে আপনার কি হয়, আমাদের প্যারোটিডের ডাক্ট ওপেনিং হয় আর কি। তারপর ফার্স্ট মোলারে কেন হয়, এটা হচ্ছে একটু হয়তো হতে পারে যে ফার্স্ট মোলারটাই বেশি ম্যাস্টিকেশনে চলে আসে, এটার জন্য হতে পারে আর কি, বাট ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, ওরা বলে দিছে এখানে। আচ্ছা, পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেখেন যে পাইরোফসফেট ইজ এ ওয়েল নোন ইনহিবিটর অফ ক্যালসিফিকেশন অ্যান্ড ইজ নাও ইউজড অ্যাজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ অ্যান্টি টার্টার টুথপেস্ট। পাইরোফসফেট কি করে, পাইরোফসফেট ক্যালসিয়াম হচ্ছে আপনার ক্যালসিফিকেশনে বাধা দেয়। তো ক্যালসিফিকেশন না হইলে
আপনার ওই যে টার্টার বা আপনার ওই কি বলে এটা ক্যালকুলাস, এটা তো ফর্মেশন হবে না। তাহলে ওই অ্যান্টি ক্যারিওজেনিক বা অ্যান্টি টার্টার টুথপেস্ট যেটা, ঠিক আছে, অ্যান্টি প্লাক টুথপেস্ট যেটা, অ্যান্টি ক্যালকুলাস টুথপেস্ট যেটা, সেখানে এটা পাইরোফসফেটটা ব্যবহার করা হয় আর কি। যাই হোক, এরপরে বাইকার্বনেট আছে। বাইকার্বনেটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, প্রথম যে ইম্পর্টেন্ট কথাটা, একটা ইম্পর্টেন্ট কথা, মেজর বাফার ইন সালাইভা। আরেকটা হচ্ছে ফ্লুরাইড, অ্যান্টি ক্যারিওজেনিক ইফেক্ট আছে ফ্লুরাইডের। থায়োসায়ানেটের ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট ইনফিনিটেসটা দিয়ে রাখেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে কার, থায়োসায়ানেটের। ঠিক আছে, থায়োসায়ানেটের কি অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। কিভাবে করে সে, বাই কনভার্টিং টু হাইপোথায়োসায়ানেট। এই থায়োসায়ানেটটা কি হচ্ছে আপনার হাইপোথায়োসায়ানেটে কনভার্ট হয়ে যাচ্ছে কার মাধ্যমে, বাই সেলিভারি ল্যাক্টোপারঅক্সিডেজ, আরেকটা এনজাইম। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে থায়োসায়ানেট ইজ কনভার্টেড ইনটু হাইপোথায়োসায়ানাইট বাই হুইচ এনজাইম, স্যালিভারি ল্যাক্টোপারঅক্সিডেজ। ঠিক আছে, স্যালিভারি ল্যাক্টোপারঅক্সিডেজ কনভার্টেড থায়োসায়ানেট ইনটু ড্যাশ, কোনটা, হাইপোথায়োসায়ানেট। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু এভাবেই আসবে, একটু মনে রাখতে হবে আর কি। ওকে, আপনাদের সেটাই আছে এই জিনিসগুলা, মার্ক করে নেন। এরপর হচ্ছে অর্গানিক কম্পোজিশন। অর্গানিক কম্পোজিশনে এখানে অনেক কথাবার্তা বলা আছে, এত ডিটেইলস আমাদের পড়ার দরকার নাই, হেডলাইন গুলো পড়বো আমরা। দেখেন, অর্গানিক কম্পোজিশনের মধ্যে প্রোটিন উইথ লুব্রিকেটিং প্রপার্টি। স্যালিভার একটা মেইন ফাংশন হচ্ছে লুব্রিকেশন করে। এই যে আমি এতক্ষণ বকবক করছি, কথা বলছি, লুব্রিকেশনের জন্যই পসিবল হচ্ছে। মিউসিন এবং প্রোলিন রিচ প্রোটিন, এই দুইটা ইনগ্রেডিয়েন্টের জন্য এই বেসিক্যালি লুব্রিকেশনটা হয়। দুই নম্বর হচ্ছে ডাইজেস্টিভ প্রোটিন, অ্যামাইলেজ এবং লাইপেজ দুইটা থাকে। অ্যামাইলেজটা বেশি থাকে এবং অ্যামাইলেজটা হচ্ছে প্যারোটিড সালাইভাতে বেশি থাকে, পরে আমরা দেখবো। আর লাইপেজ থাকে, লিঙ্গুয়াল লাইপেজ বলা হয় অনেক সময়। ঠিক আছে, এই স্যালিভারি আলফা অ্যামাইলেজ, এটাকে অনেক নাম, পরবর্তী একটা নাম আছে যেটা, সেটা হচ্ছে টায়ালিন, হ্যাঁ, অন্য নাম, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, প্রোটিনস উইথ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, দেখেন কি কি আছে, খুব ইম্পর্টেন্ট, সাইলোপারঅক্সিডেজ, লাইসোজাইম, ইমিউনোগ্লোবুলিন এ, ল্যাক্টোফেরিন। ঠিক আছে, এখন আপনার এখান থেকে প্রশ্ন দিতে পারে, following which ingredient of saliva has বা possesses antimicrobial properties, following which ingredient of saliva। তাহলে খেয়াল করে দেখেন, এই যে চারটা, এদেরও আছে, আগের পেজে আমরা পড়েছি, এই যে থায়োসায়ানেট, এও কিন্তু একটা ইনগ্রেডিয়েন্ট সালিভারি কম্পোজিশনের ক্ষেত্রে, তাই না? তাহলে থায়োসায়ানেট এটাও কি হবে আপনার, ট্রু হবে। কিন্তু যদি বলে যে ফলোইং হুইচ অর্গানিক ইনগ্রেডিয়েন্ট হ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, তখন শুধু কিন্তু এটা, যদি আপনার থায়োসায়ানেট থাকে সেটা ফলস, কারণ কি, দিস ইজ আয়োনিক বা ইনঅর্গানিক। ঠিক আছে, বা যদি বলে ফলোইং হুইচ আয়োনিক বা হুইচ ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট অফ সালিভা, হ্যাঁ, হ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, তখন শুধু থায়োসায়ানেট ট্রু হবে, বাকিগুলো কি হবে, ফলস হবে। একটু দেখে জাস্ট আনসার করবেন আর কি। হ্যাঁ, অনেক সময় তাড়াহুড়া থাকে তো মনে হয়ে যায় যে এই চারটার সাথে দেখালো পঞ্চম অপশন হিসেবে থায়োসায়ানেট দেওয়া আছে, প্রশ্ন করেছে ফলোইং হুইচ অর্গানিক কনস্টিটিউয়েন্ট হ্যাজ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, তখন দেখা গেলো এই চারটার সাথে আর ওইটাও তো অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্ট আছে, তো ওইটাও ট্রু, এরকম হয়ে যায় আর কি, একটু খেয়াল রাখবেন এগুলা। তারপরে খেয়াল করে দেখেন, প্রোটিন বাইন্ডিং ক্যালসিয়াম, এটা হচ্ছে আপনার ওই যে ক্যালকুলাস ফরমেশনে হেল্প করে। স্ট্রেথেরিন এন্ড অ্যাসিডিক প্রোলিন রিচ প্রোটিন, এই দুইটা বেসিক্যালি এখানে হেল্প করে। আর আদার্স কিছু সাবস্টেন্স আছে, তার মধ্যে ব্লাড গ্রুপ সাবস্টেন্সেস, যে এবিও ব্লাড গ্রুপ সাবস্টেন্সেস আপনার হচ্ছে পাওয়া যায়, বাট নট ইন প্যারোটিড সালাইভা। প্যারোটিড সালাইভাতে এটা পাওয়া যায় না। কিছু স্টেরয়েড হরমোন পাওয়া যায়, আর নাইট্রোজেন কন্টেনিং কিছু সাবস্টেন্স পাওয়া যায়, এত বেশি ইম্পর্টেন্ট না এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, আগের যে কথাগুলো বললাম ওগুলাই হচ্ছে আপনার বেশি ইম্পর্টেন্ট। তাহলে কম্পোজিশন অফ দ্য সালাইভা মোটামুটি আমরা এখানে পড়ে ফেললাম। ওকে, এরপরে নর্মাল ভেরিয়েশন সালিভারি কম্পোজিশন। ঠিক আছে, স্টিমুলেটেড এবং আনস্টিমুলেটেড সালাইভার ক্ষেত্রে কখন কিরকম হয়, তো খেয়াল করে দেখেন, জাস্ট একটু রিডিং মোটামুটি পড়ে রাখলেই চলে, খুব বেশি পড়তে হয় না এটা। যখন আনস্টিমুলেটেড মানে নর্মাল কন্ডিশন, রেস্টিং কন্ডিশন, তখন সাবম্যান্ডিবুলার সালাইভা বেশি হয়, প্যারোটিড কম হয়। জাস্ট এতটুকু মাথায় রাখবেন। অ্যাক্সেসরি আর সাবলিঙ্গুয়াল মিলে হচ্ছে আপনার 10% দেয় আর কি। আর যখন স্টিমুলেশন হয়, তখন প্যারোটিডটা আপার হ্যান্ড নিয়ে নেয় 45%, এটা ছিল কত পার্সেন্ট, মাত্র দেখেন 20% ছিল, সেটা হয়ে গেল কত, 45%। আর এটা ছিল আপনার 70%, সেটা কমে এসে কত হইলো, 45%। মানে সাবম্যান্ডিবুলার তখন কমে যায়, বেড়ে যায় কে, প্যারোটিড বেড়ে যায়। মানে যখন স্টিমুলেশন হবে, মেইন সালাইভাটা আসবে কোত্থেকে, আপনার প্যারোটিড থেকে আসবে। ওকে, জাস্ট এই দুইটা একটু ডিফারেন্সটা পড়ে রাখবেন আর কি। তাহলে এইটুকুই গেল আমাদের। ওকে, এরপরে আমরা ফাংশন শুরুতে যাবো, কিন্তু তার আগে দেখেন 26 নম্বর পেজে এখানে দেখেন যে বলা আছে, এই সিক্রেশন ইন রিচ ইন প্যারোটিড সালাইভা হ্যাজ গ্রেটলি ইনক্রিজ অ্যামাইলেজ কন্টেন্ট। একটু আগে আমরা যেটা বলেছি যে দুইটা এনজাইম থাকে, অ্যামাইলেজ এবং লাইপেজ, তো এই অ্যামাইলেজটা বেশি থাকে কোথায়, প্যারোটিড সালাইভাতে বেশি থাকে। এবার আপনারা আপনাদের এই চ্যাপ্টারের শুরুতে 21 নম্বর পেজে চলে আসেন, এখানে দেখেন ফাংশনস অফ দ্য সালাইভা। সো এই জিনিসগুলো তো আমরা সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি, বারবার পড়ছি, আবার এখনো বিভিন্ন বইতে পড়বো আমরা। তো যা আছে একটু রিডিং করে ফেলবেন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কিন্তু, মানে আবার ওই বলে দিচ্ছি
বেশি বলে যে দেখে যাবো, আমিও তো ছোটবেলা থেকে পড়ছি, মনে নাই, মনে থাকবে এরকম দরকার নাই, পড়বেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আর কি। ওকে, এরপরে হচ্ছে যেটা স্ট্রাকচার অফ দ্য সিক্রেটরি ইউনিট, আপনাদের সেটাই এখানে দেওয়া আছে আর কি। তো সিক্রেটরি ইউনিটের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন যে কতগুলো কথা, যে সিক্রেটরি ইউনিট ইজ কল্ড অ্যাসিনাস, একটু মার্ক করেন কথাগুলো, আমরা এখান থেকে একটু দেখে দেখে যাব, তারপরে ডিটেলস আমরা একটু ডিসকাস করবো। দেন ফার্স্টলি সিক্রেশন ড্রেনিং ইনটু এ শর্ট ইন্টারক্যালেটেড ডাক্ট, তাহলে ফার্স্টলি একটা ডাক্ট, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, এটা মনে রাখেন। তাহলে দিস ইজ নাম্বার 1 ডাক্ট বা ফার্স্ট পার্ট, ঠিক আছে। তারপরে দেন স্ট্রাটেড ডাক্ট, ঠিক আছে, তার মানে দিস ইজ নাম্বার 2 অর সেকেন্ড পোর্শন, ঠিক আছে। আর ফাইনালি দ্য স্ট্রাটেড ডাক্টস মডিফাই দ্য আয়ন কন্টেন্ট অফ দ্য সিক্রেশন, এই স্ট্রাটেড ডাক্টের কাজ কি, সে হচ্ছে মডিফাই দ্য আয়ন কন্টেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট কথা, বক্স করে রাখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে স্ট্রাটেড ডাক্ট প্রেজেন্ট ইন প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার, ঠিক আছে, বাট অ্যাবসেন্ট ইন সাবলিঙ্গুয়াল, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, অ্যাবসেন্ট ইন দ্য সাবলিঙ্গুয়াল। আর মাইনর স্যালিভারি গ্ল্যান্ডে তো ডাক্টই থাকে না, অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্ট থাকে না, তো এখানে তো আবার এই মানে আলাদা স্ট্রাটেড ডাক্টের কথা প্রশ্নই আসে না। এখন পরে চলে যাই, এটা হচ্ছে আমাদের স্যালিভারি একটা ইসের ক্রস সেকশন টাইপের। তো দিস ইজ কল্ড অ্যাসিনাস বা সিক্রেটরি ইউনিট, এটা একটা অ্যাসিনাস, দিস ইজ অ্যাসিনাস, দিস ইজ অ্যাসিনাস, হ্যাঁ, প্রত্যেকটা একটা একটা করে দিস ইজ অ্যাসিনাস। এক একটা অ্যাসিনাস দেখেন এক এক রকম, দিজ আর গোল, এগুলো একটু গোল গোল্লা, ঠিক আছে, এগুলো আবার একটু লম্বাটে, ঠিক আছে, এরকম। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এসিনাস গুলো হচ্ছে দুই ধরনের, আমাদের স্যালাইভা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে সেরাস আর একটা হচ্ছে মিউকাস। এখানে অ্যাসিনাইও দুই ধরনের থাকে, এই যে খেয়াল করে দেখেন যে একটা হচ্ছে কি মিউকাস অ্যাসিনাই, আর একটা হচ্ছে আপনার সেরাস অ্যাসিনাই, ঠিক আছে। তাহলে সেরাস অ্যাসিনাই থেকে সেরাস সিক্রেশন হবে, মিউকাস অ্যাসিনাই থেকে মিউকাস সিক্রেশন হবে, ওকে, মিউকাস স্যালাইভা সিক্রেশন হবে আর কি। ওকে, ডাক্টের ক্ষেত্রে খেয়াল করে দেখেন ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রাটেড ডাক্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। এই যে ফার্স্টলি এই যে একদম আমার এই যে অ্যাসিনাই এ পর্যন্ত হচ্ছে অ্যাসিনাই, ঠিক আছে। অ্যাসিনাইয়ের পরে এই যে ডাক্টটুকু দিস ইজ কল্ড ইন্টারক্যালেটেড ডাক্ট বা এটা হচ্ছে 1 নাম্বার ফার্স্ট পার্ট। এরপর হচ্ছে যে এই পর্যন্ত দিস ইজ হচ্ছে সেকেন্ড পার্ট বা স্ট্রাটেড ডাক্ট। আর এরপর এখান থেকে যে বের হবে দিস ইজ হচ্ছে এক্সক্রিটরি ডাক্ট বা থার্ড পার্ট। তাহলে ডাক্টের পার্ট কয়টা, পোর্শন কয়টা, 3টা, ইন্টারক্যালেটেড, স্ট্রাটেড, এক্সক্রিটরি ডাক্ট, ঠিক আছে। এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে আর কি। তো এই যে বললাম যে এখানে তো আপনার হচ্ছে অত ডিটেলস দেওয়া নাই, ছোটখাটো কিছু দেওয়া আছে, তারপরেও কথাগুলো আমরা একটু দেখবো আর কি। এখন একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা অ্যাসিনাইয়ের ক্ষেত্রে, যদিও নিচে একটু ছবিটা, তারপরে একটু খেয়াল করে দেখেন যে অ্যাসিনাইয়ের ক্ষেত্রে দেখেন সেলগুলো কিন্তু শেপ